দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মানজুর মতিন। আজকে আমাদের আলোচনা মূলত জামাতকে কেন্দ্র করে নতুন যে তর্ক বিতর্ক হচ্ছে সে নিয়ে। এই ঘটনার সূত্রপাত হয় যে আন্দোলন চলছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে, সেখানে জাতীয় সঙ্গীত গাওয়ায় বাধা দেওয়া হয় এবং সেখান থেকে আসলে প্রশ্ন আসে এই বাধা কে দিচ্ছেন। গোলাম আজমকে নিয়েও সেখানে কিছু স্লোগান দেওয়া হয়। এরপর থেকে উপদেষ্টা মাহফুজ আলমের একটা স্ট্যাটাস, তাকে ঘিরে বেশ কিছু দূর ছড়ায় বিতর্ক। সেসব নিয়ে কথা বলতে চাই। আজকের আমাদের বিষয় হচ্ছে জামাত তুমি কার। আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি রয়েছেন। আছেন ফারজানা শারমিন পুতুল, তিনি সদস্য মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল বিএনপি। আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। এবং আছেন জনাব ফরিদুল হক, তিনি যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আজকে এনসিপির যুব যে উইং, সেটির উদ্বোধনের ব্যাপারে একটা খবর দেওয়া হয়েছে দলের তরফ থেকে। সে নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসবো। জাতীয় নাগরিক পার্টির যুব উইংয়ের আত্মপ্রকাশ ঘিরে এই সংবাদ সম্মেলন, যেখানে নাম, লক্ষ্য আর পরিকল্পনার পুরোটাই তুলে ধরেন নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় যুব শক্তি নামে এনসিপির এই অংশ কাজ করবে তরুণদের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়ে। ইচ্ছে রয়েছে গতানুগতিক ধারার বাইরে গিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে তারুণ্যের সম্পৃক্ততা বৃদ্ধির। টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, খুন খারাপি, দখলবাজি, রাহাজানি, যত কিছু আছে রাজনৈতিক দলগুলো যুব উইংস গুলো দিয়ে তারা সেগুলোকে সংগঠিত করে। সেই জায়গায় অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইংস তারা এভাবে কাজ করবে না, বরঞ্চ তারা এগুলোর বিরুদ্ধে অবস্থান নেবে। এ সময় সাম্প্রতিক কয়েকটি ঘটনার রেশ টেনে এক প্রশ্নের উত্তরে দলের মুখ্য সমন্বয়ক পরিষ্কার করেন দলীয় অবস্থান। বলেন, ৭১কে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতির সুযোগ নেই। ৭১ আমাদের ভিত্তিমূল, আমরা ২৪-এ সেটা রিক্লেইম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ ৭১কে বাইপাস করে রাজনীতি করতে চায়, এটা তাদের রাজনীতিটা বুমেরাং হবে। শুক্রবার গুলিস্তানে ২৩ শহীদ আবরার এভিনিউতে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে এনসিপির এই যুব উইংয়ের। প্রাধান্য পাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তবে সহযোগী নানা সংগঠন করলেও ছাত্রদের জন্য আলাদা কোনো প্ল্যাটফর্ম করবে না এনসিপি। শুরুতেই জনাব ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে আন্দোলন, সেখানে জামাত ইসলামী বা ছাত্র শিবির, একই সাথে এনসিপি, তাদের একটা অবস্থান হয়তো পাশাপাশি ছিল শাহবাগে, হেফাজতে ইসলামও সেখানে ছিল। তারপরে সেখানে শেষ মুহূর্তে যখন জাতীয় সঙ্গীত গাইতে যাওয়া হলো এক দলের নেতৃত্বে, সেখানে আরেক পাশ থেকে বাধা আসলো এবং শুরুতে অনেকটা মনে হচ্ছিল যে এনসিপি কি এটার সাথে জড়িয়ে পড়ছে, এনসিপি কি এই জাতীয় সঙ্গীত না গাওয়ার দলে কিনা। এটা নিয়ে যখন একটা ধরনের বিতর্ক, তখনই বোধহয় আবার মাহফুজ আলমের কাছ থেকে এক ধরনের বিবৃতি আসলো এবং দলের তরফ থেকেও পরে পরিষ্কার করা হলো এই বিষয়গুলো। আসলে কি কি ঘটেছিল এবং এই মুহূর্তে আসলে পরিস্থিতিটা কি? জি, ধন্যবাদ আপনাকে মঞ্জুর ভাই। আর সম্মানিত সহ-আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদেরও শুভেচ্ছা। কি কি ঘটেছিল আমি একেবারে পুরোটা সময় মাঠে ছিলাম না। আমার একেবারে কি বলে পার্ট বাই পার্ট আমি সরাসরি চাক্ষুষ সাক্ষী নই। তবে যে ঘটনাগুলো এসেছে সেটা হচ্ছে যে ধরেন দুইটা তিনটা বিষয়ে খুব আপত্তিজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কীরকম যে ধরেন ২০০ পেয়ার স্লোগান দেওয়া হয়েছে, তো এর ভিতরে হয়তো বা দুইটা তিনটা স্লোগান নিয়ে বেশ আপত্তি হয়েছে এবং আপত্তি হওয়ারই কথা। কারণ যখন গোলাম আজমকে নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে তখন এটা নিয়ে আপত্তি হওয়ারই কথা। এখন যেটা হয়েছে যে প্রথমত আন্দোলনটা যেদিন শুরু হয়, যেদিন রাতে শুরু হয়, এটা মূলত হাসনাত আবদুল্লাহর ডাকে শুরু হয়। তো হাসনাত আবদুল্লাহ যখন আসলে ওইখানে যমুনা অভিমুখে রওনা করেন, তখন স্বাভাবিকভাবে তার সাথে এনসিপির নেতাকর্মীরা ছিলেন। পরবর্তীতে ওইখানে এনসিপির বাইরে মোটামুটি বলা যায় রাত্রে অনেকগুলো অ্যাক্টিভিস্ট গ্রুপ এবং অনেকগুলো রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত হন, সাধারণ মানুষ উপস্থিত হয়। সম্ভবত সকালের দিকে ভোরের পরে একেবারে ভোরের পরে গিয়ে জামাত ইসলামীর একটা গ্রুপ ওইখানে যান। তো এর আগে জামাত ইসলামী ওইখানে ছিলেন না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে শুরুর দিকে অনেকটা মিডিয়া কিংবা অন্য বিভিন্ন কারণেই অনেকে এটাকে এনসিপির আন্দোলন বলার একটা চেষ্টা করা হচ্ছিল, কিন্তু আদতে ওইটা ব্যাপারটা এরকম ছিল না যে এটা এনসিপির আন্দোলন। এটা মূলত হাসনাত আবদুল্লাহই ব্যক্তিগতভাবে কল করেছিলেন এবং উনি একরকম পরিষ্কার করে বলছেন যে আমি আসলে এনসিপির হাসনাত আবদুল্লাহ হিসেবে এই আন্দোলন ডাক দিচ্ছি না, আমি আসলে জুলাইয়ের হাসনাত আবদুল্লাহ হিসেবে ডাক দিচ্ছি।
তো সেখানে যারা যারা এটার সাথে একাত্মতা বোধ করেছেন তারা গিয়েছেন। এখন এইখানে বিভিন্ন অংশের মানুষ যাওয়ার পরে প্রথম রাত এটা মোটামুটি ভালোভাবেই গেছে, এটা একটা সামগ্রিক চিত্র ছিল। পরের দিন প্রচণ্ড গরম ছিল, গরমের কারণে দিনের বেলায় তেমন আসলে জনসমাগম হয়নি। এরপরে আপনার ওই যমুনার পাশে যে ফোয়ারার মোড়ে ওইখানে একটা স্টেজ করে একটা সমাবেশ করা হয়, কিন্তু ওইটা আসলে এত গরমের এবং এত খারাপ অবস্থায় ছিল যে ওইখানে আসলে স্টে করতে পারছিল না, এবং মঞ্চ হওয়ার কারণে কিছুটা স্ক্যাটার্ড হয়ে গেছিল, যে সবাই আসলে এক জায়গায় একাত্ম ফিল করতে পারছে না। এরপরে যারা ওইখানে আন্দোলনের মধ্যে ছিল, আমি ওই যখন ওই সিদ্ধান্তটা হয় তখন আমি ওইখানে ছিলাম না, আমি পাশেই ছিলাম, তারা এটাকে শাহবাগে মুভ করে, এবং শাহবাগে মুভ করার পরে এটা একটা মোটামুটি বলা যায় যে একটা জেনারেল চরিত্র পায়, যেটা সবার আন্দোলন হয়ে যায়। এখন যখন ধরেন হয় কি যে অনেক মানুষ এখানে যখন যুক্ত হয় তখন বিভিন্ন জনের বিভিন্ন রকম এজেন্ডা থাকবে, এটা খুব স্বাভাবিক। তো এই এজেন্ডাগুলোর মধ্যে ধরেন বিভিন্ন জন বিভিন্ন রকম স্লোগান দিবে, বিভিন্ন জন বিভিন্ন বিষয়কে ইয়ে করার চেষ্টা করবে, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এমন কিছু বিতর্কিত, মানে এই আন্দোলনটা আসলে সবার একত্র হয়ে আন্দোলন হওয়ার কথা ছিল। আমাদের মানে আন্দোলনকারীদের ভেতর থেকে কিংবা আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছিলেন, আপনি যে মানে খেয়াল করে থাকবেন যে সার্জিস আলম একসময় স্ট্যাটাস দিয়ে আহ্বান জানাচ্ছে যে বিএনপিও যাতে এখানে যুক্ত হয়, এটা উনি আহ্বান জানাচ্ছেন। কিন্তু পরিস্থিতি আসলে এরকম একটা জায়গায় হয় যে ধরেন অনেকটা ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে এটা, যে এটা আসলে একটা রাইটিস্টদের মুভমেন্ট, এরকম একটা ফ্রেমিং করারও চেষ্টা করা হয়। তো সেটাকে যত বেশি সম্ভব ধরেন মনে করেন ব্যালেন্স করার একটা চেষ্টা করা, এটাও আবার অন্যদিকে এই চেষ্টাটাও ছিল। একদিকে যেমন এরকম ফ্রেমিং করার মানে আমরা চেষ্টা দেখেছি যে এটা একটা রাইটিস্টদের মুভমেন্ট, আর পাশাপাশি এটা যে শুধুই রাইটিস্টরা না, এটা যে আসলে একটা সাধারণ অংশগ্রহণও আছে, সেই চেষ্টাটাও ছিল। তো এর মধ্য দিয়ে বিচ্ছিন্ন এই ঘটনাগুলো ঘটেছে, কয়েকবার ঘটেছে, এবং যেগুলো খুব আপত্তিকর, যে গোলাম আযমের নামে স্লোগান দেওয়া, কিংবা ধরেন আজানের পরে জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে আজানের ইস্যু করে জাতীয় সঙ্গীতটাকে আটকানোর চেষ্টা করা, আবার যারা জাতীয় সঙ্গীত গাচ্ছিলেন তারা এটাকে চালিয়ে যাওয়া, এই পরিস্থিতিগুলো ঘটেছে। এখন প্রবলেম হচ্ছে যে বাংলাদেশে কিছু বিষয় তো আসলে সেটেলড হয়ে আছে, ঐতিহাসিকভাবে কিছু বিষয় সেটেলড, এটাকে আপনি চাইলেও রিভার্স করতে পারবেন না। মানে প্রথম কথা হচ্ছে যে ৭১ তো একটা সেটেলড ব্যাপার, ৭১ আমাদের ভিত্তিমূল, আমরা যে কথা বারবার বলি। এখন ৭১কে যদি আপনি মানে যেখানে বাংলাদেশ যে প্রবলেমটা হয়েছে বাংলাদেশে, অন্তত এই জুলাই গণ অভ্যুত্থানের পরে, যে আওয়ামী লীগ যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে ৭১কে দিয়ে ২৪কে ঢেকে দেওয়ার চেষ্টা করা, আবার আরেকটা পক্ষ চেষ্টা করেন হচ্ছে ২৪ দিয়ে ৭১কে ঢেকে দেওয়ার চেষ্টা করা। এই চেষ্টাটা দুইটাই বাংলাদেশের জন্য আসলে খারাপ। তো এখন এইখানে ব্যাপারটা হচ্ছে কোনটা কত বেশি খারাপ, কোনটা কত কম খারাপ সেটা বিষয় না। আবার হচ্ছে যে ধরেন আপনি ৭১-এ আপনার কি ভূমিকা ছিল সেটা দিয়ে মানে সেইটাকে ঢাকার জন্য ২৪-এ আপনি কি ভূমিকা নিচ্ছেন, এটাই এনাফ না, এটার পরেও আরও অনেক ব্যাপার আছে। ধন্যবাদ। ফারজানা শারমিন, আপনার কাছে পর্যায়ে আসি। এই ২৪-এর গণঅভ্যুত্থানের পরপরই জামাতের তরফ থেকে আওয়ামী লীগকে একরকম ক্ষমা করে দেওয়ার কথা তাদের আমির বললেন, এবং একটা পর্যায়ে বিএনপি এবং জামাতের যে সুর রাজনীতির ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে, সেটা ভিন্ন খানিকটা মনে হচ্ছিল, সময়ের ব্যাপারেও ভিন্ন মত ছিল। আবার লন্ডনে জামাতের আমিরের সাথে বেগম জিয়ার সাক্ষাতের পর নির্বাচনের সময়ের ব্যাপারে বিএনপি এবং জামাতের সুর খানিকটা এক হয়ে গেল বলে মনে হচ্ছিল। সব মিলিয়ে আসলে বিএনপির জামাতের ব্যাপারে এই মুহূর্তে অবস্থানটা কি, এবং জামাত যে ৭১-এর প্রশ্নে এখন পর্যন্ত ক্ষমা চায়নি সেই ব্যাপারেও বিএনপি কি বলতে চায়? ধন্যবাদ মাজুর আপনাকে এবং আমার সহ আলোচক যারা আছেন সকলকে শুভেচ্ছা, এবং যারা অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন। জামাতের অবস্থানটা অলওয়েজ একটু ভোলাটাইল, তারা সবসময় চেঞ্জ করে, তাদের স্ট্যান্ড চেঞ্জ করে, পরিস্থিতি অনুযায়ী তাদের স্টেটমেন্ট চেঞ্জ করে। বিএনপির অবস্থানটা শুরু থেকে যেটা ছিল সেখানে তারা স্ট্রিক্ট আছে, এবং বহু সময় বহুভাবে বিএনপিকে জামাতের সাথে ট্যাগ করে বা জামাতকে বিএনপির সাথে ট্যাগ করে বিভিন্ন তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়ে এটাকে বিভিন্ন সময় নিষিদ্ধ করার অনেক প্রপাগান্ডা চালানো হয়েছে। তো এই সবগুলোর যে হিস্ট্রিটা আছে সেটার থেকে একটা পারসেপশন নিয়েই মানুষজন বিএনপিকে দেখে বা জামাতকে দেখে বা তাদের সম্পর্ককে তারা জাজ করার চেষ্টা করে। কিন্তু বিএনপি একটি ডিফারেন্ট আইডিওলজি বিশ্বাস করে, জামাত তাদের আইডিওলজি নিয়ে বিশ্বাস করে, সেভাবে তারা কাজ করে যাচ্ছে। তারা তাদের নিজস্ব জায়গা থেকে দাঁড়িয়ে কী ধরনের রাজনৈতিক স্ট্যান্ডস নেবে তাদের এটা দলীয় সিদ্ধান্ত। কিছুক্ষণ আগে শুনছিলাম যে হাসনাত আবদুল্লাহ
জুলাইয়ের হাসনাত আবদুল্লাহ হিসেবে একটি ডাক দিয়েছে, এনসিপির নেতা হিসেবে না। আমি যখন একটি দলকে বিলং করছি, আমার তখন ব্যক্তিগতভাবে কি সেখান থেকে সেপারেট হয়ে গিয়ে কোনো ডাক দিয়ে সেটাকে আমার অ্যাড্রেস করা বা সেটাকে এন্ডোর্স করার কোনো স্কোপ আছে কিনা, এটা একটা কোয়েশ্চেন। একইভাবে আমি জামাতের ক্ষেত্রেও প্রশ্নটা করতে পারি যে জামাতের যে স্ট্যান্স, যে হ্যাঁ একবার তারা নির্বাচনের বিষয়ে একটি সময় নিয়ে তারা ভাবছে যে ঠিক আছে এটার সাথে বিএনপির সামঞ্জস্য আছে, বা তারা ওটাকে আবার চেঞ্জ করছে, একবার বলছে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিলাম, শুরু থেকেই তারা এটা বলছে, আবার হুট করে দাঁড়িয়ে তারা আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি সেটার সাথে দেখা গেল যারা প্রথম থেকে যে দাবিটা তুলছে তাদের থেকে আরও অনেক জোরালো দাবি নিয়ে তারা মাঠে নেমে গেলেন। একটা সময় মানুষ বলতে শুরু করলো যে আন্দোলন ছিনতাই হয়ে গেছে, এই ধরনের অনেক ধরনের স্টেটমেন্ট আমরা দেখতে পেলাম। আসলে তাদের রাজনীতিটা খুবই তাদের একেবারে সংগঠনের খুব নিজস্ব যেই চিন্তাভাবনা, নিজস্ব যে দাবি দেওয়া, নিজস্ব যেই স্ট্যান্ডস, ওইটা রিলেটেড থাকে, জনগণের সাথে কানেক্টিভিটি তাদের খুব কম থাকে। এবং এই জায়গাগুলোর সাথে বিএনপির পার্থক্য অনেক বেশি। বিএনপি শুরু থেকে এই পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছে। বিএনপি এখনও ডিসেম্বরের নির্বাচনের জন্য কথা বলে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। বিএনপি এখনও বলছে যে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এটা বিচারিক প্রক্রিয়ায় মাধ্যমে অথবা করা হলে ভালো হতো, অথবা এটা যে প্রক্রিয়ায় করা হয়েছে প্রক্রিয়াটা হয়তো সাস্টেইনেবল হবে না, কারণ এটার ইম্প্যাক্টটা আসলে ইম্প্যাক্টের উপর ডিপেন্ড করবে এটা কোন দিকে যাচ্ছে। তো আমরা পরের দিনই তো জনাব সালাউদ্দিন আহমেদ এটাকে একরকম সাধুবাদই জানিয়েছেন এবং সাধুবাদ না জানানোর কিছু নেই এখানে। সাধুবাদ জানানো এবং এন্ডোর্স করার মধ্যে পার্থক্য আছে। আমাদের দাবিটা কি ছিল, এখনো যেটা আছে, বাংলাদেশে শুধু আওয়ামী লীগ না আর কোনো ফ্যাসিজম তৈরি হতে পারবে না, এটা নিয়ে কাজ করা। সেই জায়গা থেকে আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী মাফিয়া সংগঠনকে যে কোনো ধরনের যে কোনো অনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখাটাকে বিএনপি সাধুবাদ সবসময় জানাবে, কিন্তু সেটা তো একটা প্রক্রিয়ার ভেতরে হতে হবে এবং এমনভাবে হতে হবে যে জিনিসটা যেন কোনোভাবে দেখানো না হয়, জাস্ট শো অফের ইস্যু না হয়। এই যে এত বড় একটা ঘটনা ঘটা হলো, একটা এক্সিকিউটিভ অর্ডারে একটা দলকে নিষিদ্ধ করা হলো, এটা আসলে কতটুকু দেশকে দেবে, এটাতে লাভবান কারা হচ্ছে, এটার ইম্প্যাক্ট কতটুকু পড়বে, যে উদ্দেশ্যে নিষিদ্ধ করা হচ্ছে আসলেও কি সেই উদ্দেশ্য সফল হবে কিনা, নাকি শুধুমাত্র জনগণকে দেখানোর জন্য গত 9 মাস ধরে যেটা করছে যে অনেক কিছু শুনছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আমার একটা জিনিস প্রয়োজন, দেশের জন্য প্রয়োজন, রাষ্ট্রের জন্য প্রয়োজন, স্বৈরতন্ত্রকে মাফিয়াতন্ত্রকে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে, এটা হচ্ছে দেশের চাহিদা, জনগণের চাহিদা। কিন্তু সেই নির্মূলের জায়গাটাতে আমরা একেবারেই কোনো প্রক্রিয়া অবলম্বন না করে শুধুমাত্র কিছু মানুষ, কয়েক হাজার মানুষ অথবা কয়েক লক্ষ মানুষের আওয়াজের প্রেক্ষিতে উইমজিক্যালি একবার সিদ্ধান্ত নিলাম, আবার আইন চেঞ্জ করলাম, আবার সেই আমাদের বিজ্ঞপ্তি আসলো, প্রজ্ঞাপন আসলো, প্রজ্ঞাপন আবার আমাকে সংশোধন করতে হলো। এই যে একটা মেসাকার কন্ডিশন, এই যে একটা দোলাচল, এই যে সিদ্ধান্ত নেওয়ার যে সমন্বয়হীনতা, এটা সরকারকে কিন্তু অনেকভাবে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। ধন্যবাদ। ডক্টর জাহেদ, আপনার কাছে ফিরে আসি। এই জামাতের প্রসঙ্গ ঘিরে উপদেষ্টার মাহফুজ আলমের যে ফেসবুক স্ট্যাটাস, তারপরে আরেকটা স্ট্যাটাস যেটা আবার পরে তিনি উঠিয়েও নিলেন, এবং তারপরে আবার জামাতের তরফ থেকে তাকে লাগাতার আক্রমণ, এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশ কুৎসিত পর্যায়ে চলে গেছে। সবশেষ যেটা দেখছিলাম যে একটা গরুর নাম মাহফুজ আলম দিয়ে সেটাকে জবাই করা হয়েছে ইত্যাদি। তো এই যে একটা ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিচিত্র ধরনের এবং বেশিরভাগ ক্ষেত্রে খুব কুৎসিত ধরনের হামলা হয়, আমি জানি আপনি বেশ কিছু ক্ষেত্রে শিকারও হচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে যারা মূলধারায় কাজ করেন তাদের কি কিছু করার আছে? আমি আসবো, তার আগে মাহফুজ আলমের যে স্ট্যাটাস সেটা নিয়ে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। ওনার দুটো স্ট্যাটাস, যেটা এখনও আছে 71 নিয়ে, এরপর যেটা ডিলিট করেছেন, কোথাও কি জামায়াত বা শিবিরের কথা লেখা ছিল? আমি খুব মন দিয়ে পড়ে দেখেছি, কোথাও লেখা নেই। রাজাকারের কথা লিখেছে, যুদ্ধাপরাধীদের কথা লিখেছে। তো জামাত খেপলো কেন, আমার এটা একটা প্রশ্ন প্রাথমিকভাবে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই স্টোরি হলো। সত্যিই তাই, আমি খুব মনোযোগ দিয়ে পড়ে দেখেছি, কোথাও নাই। অথচ তাদের দায়িত্বশীল লোকজন, শুধু সামাজিক মাধ্যম না, আমি একটা টক শোতে দেখেছি শিবিরের একজন এক্স নেতা তাকে ভারতের দালাল বলছে। না, যারা মাহফুজ আলম সম্পর্কে আমার কিন্তু অনেক সমালোচনা আছে, আমি ব্যক্তিগতভাবে সমালোচনা করেছি। তিনি বহু কিছু বলেছেন, বহু আচরণ, মানে উপদেষ্টা থেকে উনি ভারতের ম্যাপ বসিয়ে, যেটা উনি ওটাও আবার ডিলিট করেছেন, যে অখণ্ড বাংলা চান। তারপরে ওনার কিছু স্টেটাস উনি এমন কিছু ইন্ডিকেট করেছেন, বা এই মুভমেন্টের কৃতিত্ব দাবি তিনি উপদেষ্টার আগে, আমি অনেক জায়গায় সমালোচনা করেছি। কিন্তু উনি ভারতের দালাল। আর ফানটা হচ্ছে, ভারতে আপনি যদি চ্যানেলগুলো দেখেন, ভারতের
ক্যাম্পেইন যে ডক্টর ইউনূসের সরকার একটা ইসলামী এক্সট্রিমিস্টদের সরকার, তার একটা প্রমাণ হচ্ছে জনাব মাহফুজ আলম হিজবুত তাহরীর, এবং উনি ভারতেরও শত্রু, আবার এখন শুনছেন উনি ভারতের দালাল। মানে দুর্দান্ত সব ফান আমাদের চারদিকে ছড়িয়ে পড়ছে। এখন ঘটনা যেটা হয়েছে, আসলে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, তারপর আসবো ওই জায়গায়। মানে এখানে একজন এনসিপির দায়িত্বশীল, খুবই দায়িত্বশীল নেতা, আমাদের দীর্ঘদিনের পরিচিত মানুষ, তার আগে থেকে, অনেক আগে থেকে জানি তাকে আমরা, একটু বলেই ফেলি। সেটা হচ্ছে এনসিপি আর জামাত না পরস্পরকে ব্যবহার করতে চেয়েছিল। কিভাবে? এরা হাসরাত আব্দুল্লাহ গেছেন এবং এরপর তো এনসিপি দল হিসেবে গেছে, এবং ওখান থেকে তাদের সবচেয়ে টপ লিডাররা সবাই আহ্বান জানিয়েছে, তার দে বিকেম এ পার্ট অফ দ্যাট। সুতরাং এটা এনসিপি মানে হোল হার্টেডলি এন্ডোর্স করেছে। এখন এনসিপির জনসমর্থন খুব বেশি আছে বলে আমি মনে করি না, তো তাদের তো লোকজন লাগবে। জামায়াত গেল, এবং জামাত একটা ট্রিক করলো, মানে এই দলটা দ্বিচারিতা, বলছি ভদ্রভাবে, এখানে কথ্য ভাষায় এটাকে অন্য শব্দ বলা যায়, বলছি না, দ্বিচারিতার সীমা নেই। যেমন এই যে আপনি আমিরের কথা বলছেন, ক্ষমা শুধু না, উনি লন্ডনে গিয়ে বলেছিলেন বারবার ফ্যাসিস্ট বলতে আমার শুনতে আমার মনে খারাপ লাগে, তারা আমাদের আত্মীয়, উনি বারবার ফ্যাসিস্ট বলতে চান না, রেকর্ড আছে, নভেম্বরে উনি লন্ডনে বলেছেন। এখানেও জামাত অফিসিয়ালি বলছে, আমরা কিন্তু ওখানে অফিসিয়ালি যাইনি, যেভাবে ফরিদ ভাই বলছেন আর কি। জনাব শফিকুল ইসলাম মাসুদ অত্যন্ত সিগনিফিক্যান্ট নেতা ওখানে ছিলেন, উনি ব্যক্তিগতভাবে গেছেন। তাকে যখন পত্রিকা জিজ্ঞেস করেছে একটা পোর্টাল যে আপনি কি দল থেকে গেছেন, দুনিয়ার জবাব টবাব দেন নাই। তো ওনারা আছেন আবার নাই। আবার তারা যেহেতু বিরাট একটা জনশক্তি নিয়ে গেছেন, যেটা এনসিপির লাগবে, এনসিপি যে একটা জমায়েত দেখাতে চেয়েছে, এবং উনি বলছেন এটা ইসলামিস্ট কিনা, এটা ইসলামিস্টদের। আমি সবাইকে অনুরোধ করবো, জনাব ডেভিড বার্গম্যানের একটা ফেসবুকে উনি একটা ভিডিও শেয়ার করেছেন, উনি একটা লম্বা পথ গাড়িতে যাচ্ছেন এবং একটা ভিডিও করেছেন, ওখানে কারা গেছেন সেটা ইজ ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। এবং আমি আর একটা কথা একটু যোগ করে রাখি, অনেক অপ্রীতিকর বিষয়ের মধ্যে এখানে জবাইকর স্লোগানও হয়েছে। সো অনেকগুলো ভয়ঙ্কর ঘটনা হয়েছে যেগুলো নিয়ে আসলে তাৎক্ষণিকভাবে ক্ল্যারিফিকেশন হয় না। তো যেটা বলছিলাম, এখন শিবির জামাত যখন গেছে, তারা তো তাদের একটা ক্রেডিট ক্লেম করতে চাইবেন, নাহলে তো এটা আসলে এনসিপির হয়ে যাচ্ছে। তখন তারা গোলাম আজমের বাংলায়, গোলাম আজমের তো আসলে এটা তত্ত্বগতভাবেও ভুল, গোলাম আজমের পূর্ব পাকিস্তানে বললেও জিনিসটা লজিকলি সঠিক হতে পারতো। তো এসব যখন দিলেন, তখন এনসিপির সমস্যা তৈরি হয়েছে। কারণ এই প্ল্যাটফর্ম যেটা এনসিপি আসলে ক্লেম করছিল যে এটা তারা তৈরি করেছে, যে এখন এনসিপি বলছে যে আমরা বিভিন্ন রকম আমরা করি নাই, কারণ এর মধ্যে নানান ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তারা যখন এগুলো সামনে আনলো, এখন আসলে এনসিপি চাইছে জামায়াতকে তার জায়গা থেকে ডিটাচ করতে। এটা শুধু জনাব মাহফুজ আলম না, এবং মাহফুজ আলমের পর তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তার প্রতিক্রিয়ায় এনসিপির অনেক নেতা একেবারে লাইন ধরে, এবং পরবর্তীতে এনসিপি একটা স্টেটমেন্টও দিয়েছে এই ইস্যুতে। সো এটা হচ্ছে এই দুই দলের মধ্যকার খেলা, আমি এভাবে বলবো। পলিটিক্সে খেলা তো হয়ই। এখন সোশ্যাল মিডিয়াতে যা হয়, মেইন স্ট্রিমের কিছু করা আছে কিনা, উত্তর হচ্ছে না। রাদার আমি আমাদের মেইন স্ট্রিমগুলোকে দেখি, তারা সোশ্যাল মিডিয়াকেই ফলো টলো করা শুরু করছে এখন। এবং এটা আমাদের দেশে না, গ্লোবালি। আমরা ভারতের মতো এরকম একটা গণতান্ত্রিক দেশে, যে দেশটার মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম দেখছিলাম, একটা টক শো ওদের, ইফ আই এম নট রং, স্ক্রল ইনের একটা ইউটিউব চ্যানেলে, যে কার্গিল যুদ্ধের সময় ভারতের মিডিয়া উপরে মানুষ এত রিলাই করেছে, সবাই ভারতের মিডিয়াকে রেফার করছিল। আর এই সালে এসে রাদার পাকিস্তানের মিডিয়াকে ভারতীয়রা বেশি রিলাই করছে। তো ভারতেও তো আসলে এই সোশ্যাল মিডিয়া প্রেসারে মেইন স্ট্রিম পাল্টে গেছে। আর আমাদের জন্য যেটা দুটো ঝুঁকি আছে, একটা বিরতির অবশ্য সময় আছে, তাহলে আপনার কাছে ফেরত আসি। দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চামকতবাক। ডক্টর জাহেদ, আপনার কাছে ছিলাম, যে প্রসঙ্গে ছিলেন। হ্যাঁ, আপনি মেইন স্ট্রিম মিডিয়ার ভূমিকার কথা বলছিলেন। আমরা অলরেডি যেটা বাইরের আলোচনা করে আসলাম, তারপর এখানে এখন আমরা দীর্ঘদিন একটা অথরিটেরিয়ান রেজিমের অধীনে যখন ছিলাম, আমাদের সংবাদ মাধ্যম চাইলেও আসলে খুব স্বাধীনভাবে কাজ করবে এটা কঠিন। প্লাস তার একটা সিরিয়াস চাপ আছে সোশ্যাল মিডিয়াতে কি ঘটছে, সেও আসলে ওটাকে মানে গ্রহণ করতে চায়, সেটাকে আনতে চায়। দিনের শেষে মিডিয়া তো একটা ব্যবসা, সুতরাং সে এটাতে যে একেবারে স্রোতের বিপরীতে দাঁড়াবে সবসময়, সেই ঘটনাগুলো ঘটে নাই। আর আমাদের দেশে এখন আরেকটা নতুন সংকট তৈরি হয়েছে বলে আমি মনে করি, রিসেন্টলি এটা হয়েছে, এবং আমি খুব সিরিয়াসলি সরকারকে ব্লেম করি। 3 জন সাংবাদিকের চাকরি গিয়েছিল একজন উপদেষ্টার সাথে বাহাসে লিপ্ত হওয়া নিয়ে। আমরা প্রচুর থিওরিটিক্যাল ডিবেটও করেছি। আমি মনে করি সাংবাদিকরা বাহাসে লিপ্ত হতে পারেন, ভালো কি খারাপ ডিফারেন্ট ডিবেট। ওনারা যে প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগতভাবেও ভালো লাগে না, কিন্তু ওনাদের সে রাইটও আছে মনে করি। এবং তাদের চাকরি খাওয়াটাও সরকার নিশ্চিত করেন নাই, এটা সরকার করেছে আমি বিশ্বাস করি না। কিন্তু একটা সংগঠন থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেই হুমকির প্রেক্ষাপটে তারা 24 ঘন্টা টাইম বেঁধে দিয়েছিল যে ওর মধ্যে ওদেরকে ফায়ার করতে হবে, না হলে তারা মার্চ করে সেখানে যাবে।
সরকার কোনো পদক্ষেপ কিন্তু নেয় নাই। সরকারের যখন প্রয়োজন হয় তখন সরকার বিতর্কিত আইনেও মানুষকে গ্রেফতার করে। এই যে একজন মেঘনা আলমকে গ্রেফতার করেছে বিশেষ ক্ষমতা আইনে, সমালোচনা করি, বাট দে ডিড ইট। এবং মেঘনা আলম ওয়াজ দ্য 37th, এর আগে 36 জনকে এই সরকার বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে, এখানে করেনি। ফলে যেটা হচ্ছে মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে এক তো তাদের অতীত পাপ আছে, তারা এখন কি করবে না করবে কিভাবে করবে বুঝে উঠতে পারছে না, বা দীর্ঘদিন যখন ওই চর্চার মধ্যে 15 বছর যখন এক ধরনের সাংবাদিকতা হয় নাই, এক ধরনের প্রশংসার বন্যা হয়েছে, ওটা থেকে যায়। জি, প্লাস এখন এই যে আরেকটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে, সুতরাং এই জায়গাগুলোতে মিডিয়ার জন্য ডিসাইড করা আমার কাছে কঠিন মনে হয় যে কোনটা করতে গিয়ে আমরা কেমন বিপদে পড়ি। জামাতের প্রসঙ্গে ফিরে আসতে চাই। ধরুন জাতীয় পার্টির এক সময়ে এর কাছাকাছি একটা ভূমিকা ছিল, জামাতও কখনো আওয়ামী লীগ কখনো বিএনপির সাথে জোট বেঁধেছে, এখন রাজনীতিতে নতুন খেলোয়াড় মাঠে এনসিপি। সব মিলে জামাতের আসলে আগামী নির্বাচনের যে সমীকরণ, তাদের অবস্থানটা কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? জামাতের অবস্থাটা খুবই নড়বড়ে, মানে আমার তো এই কারণেই এক একবার এক এক কথা বলে, মানে ওনারা যখন ফেসবুকের দিকে তাকায় তখন মনে করে যে ওনারা বিরাট পার্টি হয়ে গেছেন। আর ওনারা যে বিরাট পার্টি হন না তার একটা প্রমাণ আছে। জামাত দেখবেন লোয়ার হাউসে তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চান, তার মানে তারা জানেন তাদের ভোট বাড়তে পারে। যেমন ধরুন 96 সালে তারা এককভাবে নির্বাচন করে 2টা সিট পেয়েছেন। এখন পপুলার ভোট যদি তাদের দ্বিগুণ হয়, একটা সহজ হিসাব দেখে, বাংলাদেশের কনস্টিটিউয়েন্সিগুলো অ্যাভারেজ হচ্ছে 3.5-4 লাখ ভোটারের, এটা হলো অ্যাভারেজ। এক্সট্রিম 7-7.5 লাখও আছে, 2 লাখেরও আছে, কিন্তু 3.5-4 যদি হয়। জামায়াতের এখন সমস্যা যেটা হয়েছে, জামায়াত আসলে এক ধরনের এতিম হয়ে গেছে। কেন? বিএনপি জামাতকে কেন প্রয়োজন ছিল জানেন? 2001-এ কেন জোট হয়েছিল? বিএনপির যদি আওয়ামী লীগের মতো একটা বিরাট কম্পিটিটর থাকে, তখন দেখা গেছে 96 নির্বাচনের ফলাফলের ভিত্তিতে 100-র মতো সিটের অন্তত ডিসিশন হয় খুব অল্প ভোটে, 10, 15, 20, 25,000, 30,000 ভোটে। সো ওইসব কনস্টিটিউয়েন্সিতে জামাতের কিন্তু ওই ভোট আছে। ফলে জামাত যদি যুক্ত হয় দেখা গেছে সেটা বেনিফিশিয়াল হয়। এখন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতো, সে বিএনপির সাথে ফাইট করার জায়গায় নেই। সুতরাং বিএনপির আর জামাতকে ওইভাবে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অন্তত রাদার জামাতকে সাথে রাখা, বিএনপির অনেক বদনাম হয়েছে দীর্ঘ সময়, একটা ইসলামিস্ট দল, এবং তার বিরুদ্ধে নানান অভিযোগ আছে। এবং জনগণের কাছে কিন্তু জামাতের স্বাধীনতা যুদ্ধের সময়, মানে জামাত মনে করেছিল যে শেখ হাসিনার পতনের সাথে সাথে শেখ হাসিনাকে জেটিয়ে বিদায় করে দিয়েছি, 71 মুছে ফেলেছি। শেখ হাসিনার বয়ান যেটা 71 নিয়েছিল, তিনি, তার বাবা, তার পরিবার, ওই বয়ানকে আমরা ডিনাউন্স করি, চ্যালেঞ্জ করি, কিন্তু 71কে আমরা ধারণ করি। শেখ হাসিনার সাথে আমরা 71কে মিলিয়ে ফেলছি না। ফলে বিএনপি জামাতকে সাথে রাখা একটা সিরিয়াস লায়াবিলিটি। এবং রিসেন্ট টাইমে কিন্তু আমরা সেটা এর মধ্যেও দেখলাম। এই যে জাতীয় সঙ্গীত নিয়ে যখন সমস্যা হলো, মুহূর্তেই জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য মানুষ চলে গেল, এসব তো ঘটেছে। ফলে জামাতের এখন একা নির্বাচন করতে হবে বলে আমি মনে করি। তারা এখন ইসলামিস্টদেরকে খোঁজার চেষ্টা করছে। এনসিপির কি লাভ হতে পারে জামাতকে সাথে নিলে? আমি মনে করি না লাভ হবে। এনসিপি এখন যে অবস্থান নিচ্ছে সেটা ভালো। এখন আরেকটা জরুরি ব্যাপার, এনসিপি নেতা এখানে আছেন, উনি ভালো বুঝবেন, ওনারা এখন শর্ট টার্ম রেজাল্ট চান নাকি তারা আসলে লং টার্ম রাজনীতি করতে চান। তারা যদি মনে করেন যে ঠিক আছে, আমরা জামাতের সাথে কয়েকটা জায়গায় যেখানে জামাতের ভালো অবস্থান আছে, আমরা 2-5টা সিটের বার্গেইন করি, অন্যান্য কোনো ইসলামিস্ট দল সহ বার্গেইন করি, সেটা যদি তারা করতে চান করতে পারেন। কিন্তু ওনারা তো একটা মধ্যপন্থী দল বলছেন, এবং জামাতের কথা আবারও বলছি, নির্বাচনী জোট হতে পারে না তা না। তার যে স্বাধীনতা নিয়ে যে প্রশ্ন আছে, রিসেন্ট সময় তারা তাদের স্ট্যাটাস দিয়ে বুঝিয়েছেন সম্ভবত যে তারা এটাও পছন্দ করছেন না, খুব বেশি লাভ হবে না। ফলে জামায়াত দিনের শেষে নির্বাচন করতে গিয়ে জামায়াত খুব ভালো কিছু হবে না। কিন্তু আওয়ামী লীগ যেহেতু নাই, আওয়ামী লীগ আসলে এই নির্বাচনে আসতে পারবে বলে মনে হচ্ছে না। জামায়াতের দ্বিতীয় দল, মানে ভীষণ পার্থক্যে, আপনি 10-12 সিট পেলেও 10-12 সিট আর কেউ পাবে না। মানে এনসিপিও যদি আলাদাই নির্বাচন করে, নিশ্চিতভাবে জামাতের চাইতে অনেক কম সিট পাবে। সুতরাং জামাত দ্বিতীয় দল হয়ে ওঠার সম্ভাবনা আছে। এবং আমি নিশ্চিত নই, আপনি ব্যাপারটা জানেন কি, যেমন ভারতের পার্লামেন্টে 10% অফ দ্য সিটস না পেলে তাকে সেকেন্ড হলেও বিরোধী দলীয় তকমা দেওয়া হয়। আমাদের আছে কিনা আমি জানি না, যদি না থাকে তাহলে তারা সংসদে বিরোধী দল হতে পারে, এটা তাদের একটা সুবিধা। জি, জনাব ফরিদুল হক, আপনার কাছে আসি। এই যে রাজনীতিতে মধ্যপন্থা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যা প্রয়োজন এনসিপির সামনে এবং যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলোকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? এবং জামাতের সাথে জোট বাঁধার কথা প্রস্তাব এসেছে কিনা, বা সেগুলো নিয়ে ভাবতে হয়েছে কিনা আপনাদের? জি না, আমি শেষের প্রশ্নটা আগে উত্তর দিই। সেটা হচ্ছে জোট, মানে কোনো ধরনের জোট নিয়ে আমরা এখনই ভাবতেছি না। মানে জোট তো আসলে 2 ধরনের জোট হতে পারে। একটা হচ্ছে যে রাজনৈতিক আদর্শিক জোট, আর একটা হচ্ছে নির্বাচনী জোট। তো আদর্শিক রাজনৈতিক জোটের ব্যাপারে আমরা যেহেতু মধ্যপন্থার কথা বলছি, আমি কেন মধ্যপন্থা ওইটা পরে আসছি।
তো জামাতের সাথে ওইটা তো হওয়ার স্কোপ খুবই কম, খুবই কম। আর এনসিপি এই মুহূর্তে আসলে বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোগত একটা সংস্কারের রাজনীতিই করছে। এইটাই হচ্ছে এনসিপির এই মুহূর্তের রাজনীতি। এবং পাশাপাশি হচ্ছে বিচার, জুলাই গণহত্যা সহ যা যা ঘটেছে গত 15 বছরে, এটার বিচার, এটা এনসিপির প্রধান দুইটা কাজের জায়গা। আর নির্বাচনী জোটের ব্যাপারে এনসিপি এখনই ভাবছেন না, ইভেন নির্বাচন নিয়েও আমরা আসলে ভাবছি না, কারণ আমরা আসলে একদমই নতুন একটা রাজনৈতিক দল, আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে গিয়ে এটাকে এবং দল তৈরি করতে হবে, দলকে একেবারে তৃণমূলে পৌঁছে দিতে হবে, দেন নির্বাচনের ব্যাপারে। ইন দ্য মিন টাইম নির্বাচন চলে আসলে তখন পরিস্থিতি বলে দিবে আমাদেরকে কি করতে হবে, পরিস্থিতি যেটা বলে, মানুষ যেটা আকাঙ্ক্ষা করে আমরা সেটা করব, সেটা নিয়ে আমরা এখনই ভাবতেছি না। সো মানে জামাত তো নয়, কারোর সাথেই জোটের কোনো আলাপ কিংবা সম্ভাবনা এই মুহূর্তে অন্তত নেই। আমরা মূলত চেষ্টা করছি সেটা হচ্ছে যে সংস্কারের যে রাজনীতিটা আমরা মনে করি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করার জন্য রাষ্ট্রের যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারগুলোকে আমরা খুব রিসেন্ট, আপনি জানেন যে আমরা ঐক্যমত কমিশনে মৌলিক সংস্কার নামে আমাদের একটা প্রস্তাবনা আমরা আলাদাভাবে হাজির করেছি। মানে ঐক্যমত কমিশনের যে স্প্রেডশিট, ওটার বাইরে আমরা আলাদাভাবে একটা মৌলিক সংস্কারের প্রস্তাবনা হাজির করেছি। এইটাকেই আমাদের রাজনীতি ধরে আমরা এটাকে মানুষের কাছে নিয়ে যেতে চাই। যত দূর মধ্যপন্থার দল হিসেবে মানুষ কিভাবে চিনবে? আচ্ছা, মধ্যপন্থার দল হিসেবে চেনা ওইটাই আসলে মানে আবার ওই সংস্কারের রাজনীতি, মানে ডানপন্থা বামপন্থা কি এটা আমরা জানি যে ডানপন্থীরা হচ্ছে গিয়ে ধরেন ইসলামিক ডানপন্থী হতে পারে, জাতীয়তাবাদী ডানপন্থী হতে পারে, আবার বামপন্থা হচ্ছে সমাজতান্ত্রিক হতে পারে, সেকুলার হতে পারে। আমরা এই কোনো বাইনারির মধ্যে ঢুকতে চাই না, এটা আমাদের না। মানে একটা মতাদর্শ দিয়ে রাষ্ট্রকে চালানো কিংবা একটা মতাদর্শ রাষ্ট্রের উপরে চাপিয়ে দেওয়া, এই যে রাজনীতির যে মডেল, আমরা এটার মধ্যে ঢুকতে চাই না। আমরা মনে করি যে রাজনীতি হবে রাইট বেস এবং রাজনীতি হবে হচ্ছে গিয়ে আপনার পলিসি বেস। তো সেইটার জন্য আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র যেটা আমরা পেয়েছি, যেটা যতই ধ্বংসপ্রাপ্ত হোক, যে অবস্থাতে এটা আসুক, এইখান থেকে এইটার মধ্যে কি কি প্রবলেম ছিল, কি কি সমস্যা আমরা গত 50 বছরে ফেস করেছি, সেগুলো আমরা কম বেশি সবাই জানি। যে কিভাবে এখানে একটা ফ্যাসিবাদের উত্থান হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রের কোথায় কোথায় ফ্যাসিবাদের বীজ ছিল, কিভাবে এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা সেটা ফ্যাসিবাদকে এইখানে আসতে সহায়তা করেছে, সব মিলে আমরা আসলে একটা সংস্কার প্রস্তাবকে হাজির করেছি। আমরা মনে করি যে এই সংস্কারটা যদি আপনি করতে পারেন, তাহলে ফ্যাসিবাদের বিলোপ হবে, ভবিষ্যতে ফ্যাসিবাদ আসা ঠেকানো যাবে। এবং এইটাই আসলে একটা মধ্যপন্থী রাজনীতি বলে আমরা এই মুহূর্তে মনে করি। কিন্তু পুরোপুরি মধ্যপন্থা বলে কি আসলে কিছু আছে নাকি সেটা খানিকটা ডানে হেলে থাকে অথবা বাঁয়ে হেলে থাকে? মধ্যপন্থার ব্যাপারটা তো ধরেন কখনো কখনো ডানে, মানে ধরেন এটা কিরকম হয় যে ধরেন যখন আপনি কোনো একটা ইস্যুতে ধরেন মানে কোনো একজন ইসলামিস্টদের সাথে মিছিল করেন, ইসলামিস্ট মানে কিন্তু জামাত না, মানে ধরেন এই যে আপনি একটা কথা হচ্ছিল যে সব ইসলামিস্টরা ছিল, মানে এটা মনে হয় যে সব জামাত ছিল। এখানে আপনি জানেন যে অনেকগুলো ইসলামিস্টদের মধ্যে অনেকগুলো ফ্র্যাকশন আছে। ইভেন ইসলামিস্টদের অন্য ফ্র্যাকশন, হেফাজত কিংবা ধরেন চরমোনাই, তারাও কিন্তু জামাতকে আমরা যেভাবে নিতে পারি না, অন্যরা তারাও নিতে পারে না। তো সেই জায়গাগুলো ধরেন মনে করেন যে কোনো একটা ইস্যুতে আপনার হইতে পারে এমন যে কমন যে আপনি ধরেন কোনো একটা ডানপন্থীর সাথে আপনি বসতেছেন কিংবা কথা বলেন, তখন আপনাকে মনে হচ্ছে আপনি ডানে ঢেলে গেছেন। আবার ধরেন যখন আপনি জাতীয় সঙ্গীতের পক্ষে দাঁড়াচ্ছেন, তখন আবার ধরেন ডানপন্থীরা এসে আপনাকে গালি দেওয়া শুরু করে, তখন মনে হতে পারে যে আপনি বামে হেলে গেছেন। গুরুত্বপূর্ণ এবং এখনকার সময় আলোচিত বিষয় হচ্ছে নারীদের প্রসঙ্গ, নারীদের সমতা, নারী কমিশন ইত্যাদি। এই ক্ষেত্রে এনসিপির অবস্থানটা কোন দিকে গেছে বলে আপনার মনে হয়? না, নারী কমিশনের ব্যাপারে আমরা যেটা বলেছি যে এইটা অন্তর্ভুক্তিমূলক হয় নাই, এটাকে আরও রিভিউ করা দরকার এবং রিভিউ করে সবার মতামতের ভিত্তিতে এটাকে সমাধান করা দরকার। সো এতটুকুই আমরা বলেছি এবং আমরা নিজেরা, আমাদের একটা নারী সেল আছে, ওনারা এটা নিয়ে কাজ করছেন, ওটা নিয়ে আমরা খুব শীঘ্রই হয়তো একটা অফিসিয়াল প্রশ্ন করতে পারি ফরিদ ভাই, এই নারী বিষয়ক যেহেতু কথা হয়েছে, নারীদেরকে নিয়ে হেফাজত অনেক দাবি সহ নারী এবং ব্যানারে লেখা ছিল যে নারী যে নীতিমালা আছে, যেটা রিপোর্ট, সেটা বাতিল করতে হবে, কমিশন বাতিল করতে হবে। আপনাদের হাসনাত আব্দুল্লাহর বক্তব্য আমি শুনেছি, উনি এটাকে বাতিল করতে হবে ডাউনরাইট বলেননি, এটা ঠিক আছে, উনি বলেছেন এগুলো বিবেচনা করার জন্য। শেষে এসে মূলত আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন, কিন্তু উনি ওই স্টেজে যাওয়ার মাধ্যমে কি আপনাদের যে মধ্যপন্থা আছে সেটার প্রতি কোনো সমস্যা হয়নি? এটা আমি মনে করি না, কারণ হচ্ছে যে ধরেন এটা ঠিক আছে যে যেই স্টেজে মানে এখানে ব্যাপারটা সেখানে নারীদেরকে যে বিভৎস এটা খুবই দুঃখজনক, এটা আমরা আলাদাভাবে বলেছি, এটা খুবই দুঃখজনক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যে দাবিগুলোতে ওই সমাবেশটা ছিল, নারী ইস্যুটা সম্ভবত 3 নম্বর না 4 নম্বরে ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এমনভাবে ওনারা এত মানে কি বলবো যে এত
বাজেভাবে বক্তৃতা করলেন। এই বক্তৃতা তাদের মূলত নারী বক্তৃতার যেমন ধরেন রেদার তাদের আসলে বক্তৃতা করা দরকার ছিল হচ্ছে 2013 যে শাপলার যে হত্যাকাণ্ড মামলা, তাদের মামলা, এইগুলো তাদেরকে আসলে ফোকাস করা দরকার, প্রধান করা দরকার ছিল, যেটা আসলে নাই হয়ে গেল। এই একটা দুইটা বক্তৃতাই ওই পুরো জিনিসটাকে নাই করে দিল, যেটা আসলে তাদের মানে আমি বলবো যে তাদের এক ধরনের ব্যর্থতা এবং খুবই দুঃখজনক। তারা নারীদেরকে যে ভাষায় আক্রমণ করেছে, এইটা কোনো সভ্য মানুষ এটা করতে পারে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে ধরেন আমরা ইসলামিক স্কলার কিংবা আলেমদেরকে আমরা যে জায়গা থেকে দেখি, সমাজের মানুষ যে শ্রদ্ধার জায়গা থেকে দেখে, তাদের মুখ থেকে আসা এটা আরও বেশি দুঃখজনক ছিল, যে কারোর জন্যই খুব হার্টিং ছিল। আমি নিজেও অনেক হার্ট হয়েছি। যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে যে মানে এটা ধরেন কেউ একজনের সাথে বসলেই, ধরেন আমি যদি মানে কি বলে, আমি যদি আপা এবং ধরেন জায়েদ ভাইয়ের মাঝখানে বসি, তাহলে এখন যদি আমি একটু আপার দিকে হেলে যাই, তাহলে আপনি কি আমাকে নারীপন্থী বলবেন? কিংবা আমি যদি একটু ধরেন জায়েদ ভাইয়ের দিকে হেলি, তাহলে কি আমাকে পুরুষপন্থী বলবেন? ব্যাপারটা তো তা না। ব্যাপারটা হচ্ছে যে আমার রাজনীতিটা কি, আমরা পরিষ্কার করে বলছি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করার জন্য রাষ্ট্রের যে সংস্কার করা দরকার, ওইটাই প্রধানত আমাদের রাজনীতি এই মুহূর্তে। ধন্যবাদ। ফারজানা শারমিন, আপনার কাছে ফিরে আসি। এই মুহূর্তে আসলে ডানপন্থা বলুন, বামপন্থা বলুন বা মধ্যপন্থা বলুন, তার বিতর্কের একটা বড় জায়গা হচ্ছে নারী কমিশনের রিপোর্ট এবং সেটাকে কেন্দ্র করে ইসলামপন্থী দল, বিশেষত হেফাজতে ইসলামের যে প্রতিক্রিয়া, সেটা এই ব্যাপারে বিএনপি যেহেতু বাংলাদেশে অনেক পুরনো প্রতিষ্ঠিত মধ্যপন্থী দল, তাদের অবস্থানটা আসলে কি, আপনারা কিভাবে এই ব্যাপারটাকে দেখছেন? যে ঘটনাগুলো ঘটেছে নারী সংস্কার কমিশন নিয়ে, এটা তো অবশ্যই খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক, এবং এই বিষয়গুলো এখনও যে বাংলাদেশে ঘটে, ফরিদ ভাই যেটিকে বলছিলেন যে ইসলামিক স্কলার যারা, ইসলামিক স্কলাররা এগুলো করেন না বা বলেন না। স্কলার বলতে যেটা বোঝায় আর কি, বা পৃথিবীতে ইসলামের থেকে তো সুন্দর কোনো ধর্ম আর নেই, এবং সেটাকে যারা চর্চা করেন ইন ট্রু সেন্স, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। আর আমাদের দেশে যারা এটাকে ব্যবসার একটা ইভেন্ট হিসেবে, ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করে, তারা এটাকে নিজের মতো করে ম্যানিপুলেট করে, নিজের মতো করে ব্যাখ্যা করে, নিজের মতো করে সেটা নিয়ে চর্চা করে। নারী কমিশন নিয়ে থাকতেই পারে, মতভেদ থাকতে পারে, যে কোনো কমিশন নিয়েই থাকতে পারে, এবং সেটা নিয়ে আমরা কথাও বলতে পারি, বসতেও পারি, কিন্তু তাই বলে একেবারে অ্যাবলিশ করে দিতে হবে, আমি এমনভাবে কি এটাকে আক্রমণ করব, এটা তো ভব্যতার পর্যায়ে পড়ে না। তো সেই জায়গা থেকে তো ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থা এই বিষয়গুলো না এসে এটাকে একেবারে রিজেক্ট করে দেয়া, যেটা তারা করতে পারে না। এটা বাংলাদেশের মতো যে নব্য বাংলাদেশ গড়ার চেষ্টা আমরা করছি, সেই বাংলাদেশে এই ধরনের স্টেটমেন্ট হতে পারে না, হতে দেওয়া যাবে না। এই স্ট্যান্ডটা আমাদের থাকতে হবে। দুটো কথা এসছে এখানে, যে শর্ট টার্ম পলিটিক্স, লং টার্ম পলিটিক্স, জোট, কাঠামোগত সংস্কার, মধ্যম পন্থার যে রাজনীতিটা ফরিদ ভাইরা করার চেষ্টা করছেন বা বলছেন, আমার কিছু কনসার্ন থাকে এখানে। আমরা বিগত ধরে নিলাম 50 বছর ধরে, মানে 71-এর পর থেকে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে, বা যে সরকারগুলো বাংলাদেশে এসছে, প্রত্যেকটা সরকারই, আপনি কোনো সরকারকেই কিন্তু একেবারে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারবেন না। কারো হয়তো বিতর্ক কম ছিল, কারো হয়তো বিতর্ক বেশি ছিল। এটা থাকবে, ডেমোক্রেটিক একটা সোসাইটিতে, ডেমোক্রেটিক কালচার, এটা থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গাগুলো থেকে এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেই জায়গাতে এসে আমি প্রবলেম আইডেন্টিফাই করছি। একটি দলের কাজ যদি শুধু এরকম হয় যে হ্যাঁ কি প্রবলেম হয়েছে, আমি নির্বাচনের দিকে যাব না, আমি কাঠামোগত সংস্কারগুলো নিয়ে চিন্তা ভাবনা করব, এবং আমি চিন্তা করে সেখান থেকে সংস্কার প্রক্রিয়াকে কিভাবে ত্বরান্বিত করা যায় সেই বিষয়গুলো দেখব। আমার কোয়েশ্চেন হচ্ছে আপনি এক্সিকিউট করবেন কিভাবে এইগুলো? কারণ সংস্কার নিয়ে তো আমরা দীর্ঘ 9 মাস ধরে, আমি গতকালকে একটা জায়গায় বলে আসলাম যে 3টি ইন্টারিম গভর্নমেন্টের টার্ম কিন্তু পার হয়ে গেছে। তাহলে 3টা ইন্টারিম গভর্নমেন্টের টার্ম পার হয়ে যাওয়ার পরে আজকে বর্তমান গভর্নমেন্ট কোন জিনিসটাকে ভিজিবল বাংলাদেশের জনগণের কাছে দিতে পেরেছে? সংস্কারের প্রক্রিয়াতে বলেন, যে কোনো কাজেই বলেন না কেন, আপনার একটি সরকারকে কিন্তু আপনি বলতে পারবেন না যে ঠিক আছে সে তো ভাড়ে কেটে যাচ্ছে, ধারে না কাটলেও চলবে। সরকারের কিন্তু এই কথা বলার কোনো উপায় নেই। আজকে হয়তো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাড়ে এই সরকার বেশ কিছুদিন কেটেছে, মানুষ কথা বলেনি। পলিটিক্যাল পার্টিগুলো আমরা তাদেরকে 100% কোঅপারেশন দিয়েছি, এখনও দিচ্ছি, ভবিষ্যতে দেব। কিন্তু ধারে যদি আপনি একটুও না কাটেন, তাহলে কিন্তু এই কোঅপারেশন দিয়ে আপনার কোনো লাভ হবে না। সো এই যে ঘটনা, ধরনের ধারে কাটা প্রত্যাশা করেন? ধারে কাটা মিন্স যেই রাষ্ট্র নিয়ে যেই স্বপ্ন আপনারা মানুষকে দেখালেন, আপনারা এসে দায়িত্ব নিলেন, আমরা সবসময় আপনাদের প্রতি থ্যাঙ্কফুল ছিলাম। সেই দায়িত্বের জায়গা থেকে আজকে 9 মাসে কতটুকু পরিবর্তন আপনারা আনতে পেরেছেন,
সেটা কি ধারে কাটা বলছি, কার্যকর কোন পরিবর্তনটুকু আনতে পেরেছেন? সংস্কার মানে এখন বাংলাদেশে মেইন কাজ হচ্ছে সংস্কার করা, কোন সংস্কারটা আপনারা দেখাতে পেরেছেন এই পর্যন্ত? সো একটা ক্যাবিনেট আছে, যে ক্যাবিনেটে যারা বসে আছেন তাদেরকে আমাদের শিক্ষকরা আছেন, আমাদের গুরুজনরা আছেন, আমাদের অনেক বড় বড় নেতারা আছেন যাদেরকে দেখলে আমরা একটা সময় সমীহ করতাম, ওই জায়গাটাকে বলছি ভার। কিন্তু তারা যে কাজগুলো করছেন, তারা যে এক্সিকিউশনগুলো দিচ্ছেন বিভিন্ন সেক্টরে, বিভিন্ন মিনিস্ট্রি থেকে, কোন জায়গাটা থেকে আমরা বলবো স্টেবল আছে? আজকে যে ঘটনাগুলো ঘটছে, যে কথাটা শুরুতে আপনি বলছিলেন যে আসলে ফ্যাসিজম যাতে আর ফিরে না আসতে পারে সেজন্য চেষ্টা, এবং সেখানে তো রাষ্ট্রের যে কাঠামো ক্ষমতার সেখানে ভারসাম্য আনার কথা বলা হচ্ছে, সেখানে তো বিএনপির সাথে এখন পর্যন্ত বেশ কিছু ব্যাপারে মতপার্থক্য থেকে গেছে যে প্রস্তাবগুলো করা হয়েছে। মতপার্থক্য থাকবেই, মতপার্থক্য থাকবে, সেটাতে বসতে হবে, কথা বলতে হবে, একটি জায়গায় গিয়ে আমাদেরকে একমত হতে হবে, তারপরে না এগোতে পারবো। ঐক্যমত্য কমিশন তো সেই কাজটাই করছে, ঐক্যমত্য কমিশন সেই কাজ করছে। আমরা তো ইনডেফিনিট পিরিয়ডের জন্য ঐক্যমত্য কমিশনকে লিজ দিয়ে দিতে পারি না বাংলাদেশকে, যে আপনারা যতদিন মন চায় আপনারা ঐক্যমত্যের জন্য কাজ করে যান। আপনি যখন একটা টেবিলে অনেক কিছু নিয়ে বসবেন, এই অনেক কিছু নিয়ে বসাতে আপনার ঐক্যমত্যে পৌঁছাতে কিন্তু অনেক সময় লাগবে। আপনার সামনের দিনগুলোতে আপনার কাজ কি, আপনার রোডম্যাপ কি, আপনি কি করতে চাচ্ছেন, আপনার সিলেবাসটা কি, সেটা 4-5টা জিনিস নিয়ে আন্তরিকতার সাথে সদিচ্ছা নিয়ে আপনি টেবিলে বসেন, তাহলে কিন্তু আপনি দেখাতে পারবেন যে আপনি কাজটা করলেন। আপনি অনেক কিছু নিয়ে আপনি ঐক্যমত্য কিভাবে হবেন? যে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ, সেখান থেকে ঐক্যমত্যে পৌঁছানো আসলে ডিফিকাল্ট, কারণ গত 15-16 বছরে যা হয়েছে সেখান থেকে হুট করে তো আপনি উঠে আসতে পারবেন না। কিন্তু আমি যে হেফাজত কন্ডিশন তৈরি করছি, এটা কিন্তু আমার মনে হয় যে আমার আন্তরিকতা, আমার অভিজ্ঞতা এবং সদিচ্ছার অভাবে কিন্তু এই সিচুয়েশনগুলো রেজ করছে। ধন্যবাদ। ডক্টর জাহেদ, আপনার কাছে ফিরে আসি। ডানপন্থা, বামপন্থা এবং মধ্যপন্থা নিয়ে যেহেতু আলাপ হচ্ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষেত্র বিশেষে দেখে মনে হতে পারে যে সেখানে বাংলাদেশে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তাদের মধ্যে ডানপন্থার একটা প্রবল প্রভাব রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু পোস্ট দেখলে হয়তো এই ধারণা অনেকের হতে পারে। বাস্তবে আপনি সেটা দেখেন কিনা, এবং বাংলাদেশে ভবিষ্যতে ডানপন্থার উত্থানের সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? আমি খুব বেশি সম্ভাবনা দেখি না। মানে ফেসবুকে যা ঘটে সেটাকে আমি অনেক গুরুত্ব দেই তা না। আমার কাছে যেটা মনে হয় তাদের এক ধরনের সিনক্রোনাইজেশন আছে। তারা সামহাউ জানেন যে ও এরকম একটা পোস্ট দিয়েছে, এবার গিয়ে ওর ওখানে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো, তো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, তাতে মনে প্রচুর নয়েজ তৈরি করেন তারা। দেখে মনে হতে পারে অনেক কিছু। তার উপরে তাদের ওই যে সফটওয়্যার যেগুলোকে আমরা বট বলি, তারা সেগুলোও তৈরি করেন। সো ওখানে খুবই ভাইব্রেন্ট। কিন্তু একটা অন্য ঝুঁকি আছে, সেটা হলো আপনাকে যদি কেউ ফ্রেম করতে চায়, সেই ফ্রেম করার মতো মানে পরিস্থিতি তৈরি হয়েছে। দ্যাটস অ্যালার্মিং। কিভাবে? আমি নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট, ওখানে যে হেডলাইনে বলা হয়েছিল যে শেখ হাসিনা পতনের পর এক্সট্রিম রাইটিস্টরা একটা ওপেনিং দেখছে। কীরকম আমি এবার একটু বলি। যেমন ধরুন, বাংলাদেশে কি আসলে খুব বিভৎস পরিস্থিতি হয়ে গেছে? মেয়েরা বাইরে গেলেই ধরে ধরে সবাই পোশাক নিয়ে করছে না। একটা ঘটনা ঘটলো, ওই একটা ঘটনার যিনি থানায় গেলেন তিনি বীরের মতো মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলছেন উনি কি বলেছেন, উনি স্বীকার করছেন এবং অত্যন্ত কদর্য ভাষায় উনি বর্ণনা করলেন, আমি তো এটা বলি না, আমি এটা বলেছি। ওখানে লাইভ করছে, পুলিশকে হুমকি দিচ্ছে, ওকে ছেড়ে দিতে হবে, কিন্তু 8 ঘন্টা 9 ঘন্টা সারা রাত আমি জেগে জেগে লাইভ দেখেছি। একটা থানায় বসে হুমকি দিচ্ছে ওকে ছেড়ে দিতে হবে। দেয়ার আর সাম পিপল, কিছু এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট, ইসলামিস্ট আমরা এইভাবে বলতে পারি। গ্লোবালি কিন্তু শোকেসড হলো, মাজার ভাঙা হচ্ছে, পদক্ষেপ নিচ্ছেন না। আপনার কালো পতাকা, দীর্ঘদিন কালো পতাকা, কলেমা লেখা কালো পতাকা ঠিক কলেমার পতাকা না, এটা জানতে হবে সবাইকে, এটা কি জিনিস। তো এগুলো যে প্রদর্শিত হয়েছে বহু ক্ষেত্রে, নাটক হতে পারে নাই, বাউল গান হতে পারে নাই, মেলা হতে পারে নাই। এরপর সরকার কখনো কোনো স্টেপ নেই, মেয়েরা ফুটবল খেলতে পারবে না, এবং বীরের মতো সামনে এসে বলছে আর কোথাও নাম দিয়ে বড় বড় মিডিয়াতে, আর কোথায় ফুটবল খেলা হবে জানি না, আমাদের এই গ্রামে হবে না, আমাদের এখানে হতে পারবে না, হতে দেব না, এই ধরনের কথাবার্তা আছে। কোথাও কি আপনি কোনো সিগনিফিক্যান্ট স্টেপস নিয়েছেন? মাওলানা রইসুদ্দিন কে মেরে ফেলা হয়েছে আহলে সুন্নাহর একজন মানুষ, তার সাথে ইসলামের পয়েন্টেই ভিন্নতা আছে আরেক গ্রুপের সাথে। তাকে শিশু নির্যাতনের অভিযোগে গাছের সাথে বেঁধে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ওই পরিবার 7 দিন লেগেছে মামলা করতে, মামলা নেয় নাই, তার জন্য শোরগোল করতে হয়েছে। ওনার যে সংগঠন, ওনাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে মন্ত্রীর বাড়ির দিকে যেতে হয়েছে, অন্য জায়গায় মিছিল করতে হয়েছে, তারপর একটা দায়সারা মামলা নিয়েছে। তাত্ত্বিকভাবে বলছি, শিশু নির্যাতনের অভিযোগেও কাউকে আমরা পিটিয়ে মেরে ফেলতে পারি না, আর কেউ যদি মেরে ফেলেও তার জন্য মামলা নিতে হবে আপনাকে। ফলে অনেকগুলো ঘটনা একত্র হয়েছে যেগুলোকে আপনি করলে দেখতে পাবেন
যে আমাদের তো প্রশাসন যন্ত্রের ভেতরে আসলে এইগুলোকে মদত কারা দিচ্ছেন? ধরুন নারীদের ফুটবলের ঘটনায় পরে যখন শীর্ষ পর্যায় থেকে এখানে বলা হলো যে ব্যাপারটা ব্যবস্থা নেওয়ার জন্য, তখন তো ঠিকই সেখানে ফুটবল ম্যাচ পরে হলো, তাহলে স্থানীয় প্রশাসনকে এগুলোর সাথে জড়িত? আমি তো সরকারকেও এটার সাথে জড়িত করতে চাই। আপনি কেন আচ্ছা, আমি আরো সবচেয়ে এক্সট্রিম ঘটনা হচ্ছে মাজার ভাঙা। 100 মাজার ভাঙা হয়েছে, 100। প্রথম 1-2 মাস আমি সরকারকে ছাড় দিতে প্রস্তুত আছি, পুলিশ একেবারে পালিয়ে টালিয়ে গেছে, মোরাল কিছু, এরপর তো মিলিটারি ছিল মাঠে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছিল। আমার একটা ধারণা আছে সরকার কোনোভাবে এই রাইটিসদেরকে আসলে হাতে রাখতে চায়। আজকাল যথেষ্ট সুযোগ নাই। আমি সরকারের একটা অংশের কোনো ভেস্টেড পরিকল্পনা আছে বলে আমি ধারণা করি। এদেরকে তারা কখনো কখনো মাঠে নামাতে চায়। ধরুন এখন তো নামানো হলো এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে, ওখানে জিহাদি ভাষায় এটা বলা হয় নাই, বিচার না হলে নির্বাচনকে ফালতু কথা বলেছে খুবই সিগনিফিক্যান্ট মানুষ বলেছেন, ইসলামিস্টদের একজন, যারা শেখ হাসিনার সাথে 100 বছর 200 বছর ক্ষমতায় থাকেন বলে এসেছিল, তারা এখন বীরে পরিণত হয়েছেন এক একজন। তো এখন যদি এরকম হয়, সরকার একটা অংশ যদি মনে করে নির্বাচন কমিশন তফসিল দিয়েছে, সরকার তো ঘোষণা করেছে আমরা জুনের মধ্যে থাকবো না, জাস্ট একটা হাইপোথেসিস বলছি, হাসনাত আব্দুল্লাহ না বা আরেকজন গিয়ে যমুনার ব্যারিয়ার ভেঙে ফেলতে পারে। মানে খেয়াল করেন, কারো জন্য কিন্তু আইন বেশি সমান, আইনের চোখে সবাই সমান, কেউ কিন্তু বেশিও সমান। আপনি নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ছেন, তারপর শাহবাগে এসে বিরাট ব্লক করলো কয়েক হাজার মানুষ, যেহেতু বিচার দৃশ্যমান হয় নাই, তফসিল পেছাতে হবে। ধরুন আমি হাইপোথেটিক্যালি বলছি, এই ধরনের কিছু থাকতে পারে। কারণ না হলে এদেরকে অ্যাপিজ করতে চাইছে কেন সরকার? দুটো মেয়ে স্মোক করেছে, তাকে রাস্তায় পিটিয়েছে, এরপর শোরগোল প্রচুর হওয়ার পরে তাকে গ্রেফতার করা হয়েছে। এগুলো তো স্পন্টেনিয়াসলি হওয়ার কথা ছিল। ধন্যবাদ। জনাব ফরিদুল হক, যদি আর কিছু যোগ করার থাকে। না, মানে একটা জিনিস হচ্ছে যে ওই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধর দাবি, আমাদের কিন্তু প্রধান দাবিটা আওয়ামী লীগের নিষিদ্ধ না, আমাদের প্রধান দাবিটা বিচার। আমাদের প্রধান দাবিটা বিচার। বিচারের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে বিচারের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বলেছি বিচারের সাথে সাথে, যে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার মধ্যে তাদের সাংগঠনিক কার্যক্রমে একটা নিষেধাজ্ঞা দিতে হবে, যাতে তারা কোনো ফাংশন করতে আপাতত না পারে, কারণ এটা ঝুঁকি তৈরি করতেছে, সার্বভৌমত্বের ঝুঁকি, নিরাপত্তার ঝুঁকি। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এই ইন দ্য মিন টাইম বিচারিক প্রক্রিয়া চলতেছে তাদের নেতাদের বিরুদ্ধে, এবং তাদেরকে যদি ইলেকশনে আসতে দেন তখন একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা যাতে না হয়। সো আমরা আসলে বিচারিক প্রক্রিয়ার মধ্যেই যাচ্ছি, আমরা বিচার চাচ্ছি। বিচার চাও আমি মনে করি একটা গণতান্ত্রিক রাইট, যে কারণেই বিচার চাও গণতান্ত্রিক রাইট। এবং গণতান্ত্রিক রাইট এই কারণে বলতে হলো যে আজকে দুঃখজনকভাবে আমরা দেখলাম যে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির মুখপাত্র উনি গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেওয়ার উপরে উনি বিরোধিতা করলেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে এটার বিচার চাওয়া প্রধানত বাংলাদেশের মানুষের বিচারিক রাইট, মানে গণতান্ত্রিক রাইট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনারা গত 9 মাসে ওনারা অনেক বেশি গণতান্ত্রিক হয়ে গেলেন বাংলাদেশ প্রশ্নে, ওনারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছেন, কিন্তু আওয়ামী লীগ যে অপরাধ করেছেন, যে গণহত্যা চালিয়েছে, কোনোটার ব্যাপারে ওনারা মুখ খুললেন না। তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেওয়ার পরে ওনাদের গণতন্ত্রের কথা মনে হলো, যেটা খুবই দুঃখজনক। তো আমি ওনাদেরকে আরও অনুরোধ করব গণতন্ত্রের সংজ্ঞার ব্যাপারে ওনারা আরও বেশি যাতে সচেতন হন, ওনারা যাতে এই পাকিস্তানের সাথে যেটা করলেন, কাশ্মীরে যেগুলো করলেন, এগুলো দিয়ে আসলে পৃথিবীকে না দেখেন। বাংলাদেশ আগের জায়গাতে নাই, বাংলাদেশ চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইটা একটা ব্যাপার। জি, থ্যাংক ইউ। ফারজানা শারমিন, যদি আর কিছু যোগ করার থাকে। ফরিদ ভাইয়ের সাথে এটাতে একটা জায়গায় আমি একমত যে আসলে এখন অনেক বেশি গণতান্ত্রিক স্টেটমেন্টগুলো আমরা ওই পক্ষ থেকে পাচ্ছি। এটা যদি আগে আমাদের এই 15-16 বছরে আমরা পেতাম, হয়তো অনেক কিছু আমাদের অনেক জানমালের নিরাপত্তা হতে পারত। বিষয়টা হচ্ছে যে নিষিদ্ধ এবং বিচার, যেটা ফরিদ ভাই বলার চেষ্টা করছেন, বিচার তো একদিনে করা সম্ভব না, নিষিদ্ধ একদিনে করা সম্ভব, এবং ওনারা নিষিদ্ধের পক্ষেই বারবার বলে এসেছেন। কিন্তু এই নিষিদ্ধ হওয়াটা টোটালটাই যে এটা রেজাল্ট একটা ইদার 0 আসবে অথবা মাইনাসে আসবে, এটা যারা আমরা অল্প বিস্তর রাজনীতি করি আমরা এটা বুঝতে পারি। কারণ আপনি, এবং কোনোটাই কিন্তু স্পেসিফিক না, পুরো বিষয়টাই ভোলাটাইল। কি নিষিদ্ধ করলেন? সংগঠন, কার্যক্রম না ব্যক্তি? আপাতত তো কার্যক্রম নিষিদ্ধ, কার্যক্রম। সেই কার্যক্রমটাকে পরে আবার আপনাকে ইনসার্ট করতে হলো। আগে ছিল সংগঠন, আবার সংগঠনকে আইসিটি একটা ইনসার্ট করতে হলো, পরবর্তীতে প্রজ্ঞাপন যেটা আসলো সেখানে আবার ব্যক্তিকেও বিচারের কথা বলা হচ্ছে। আর ডক্টর জাহেদ যে উগ্রপন্থীদের হাতে রাখার কথা বলছিলেন, একটা হাইপোথিসিস, সেটার ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে? এটা একটা পারসেপশন, এটা জাহিদ ভাইয়ের, উনি অনেক বেশি চিন্তাশীল মানুষ, বুদ্ধিজীবী, অনেক বড় স্কলার।
এটা একটা পারসেপশন কিন্তু থাকতেই পারে। উগ্রপন্থার ব্যাপারে সরকার যেভাবে এখন পর্যন্ত কাজ করছে সেটাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে যেটা মনে হয় কি সরকার যেটা ডেলিবারেটলি করছে সেটা হয়তো না, বাট সরকার এটাকে অ্যাড্রেস করতে পারছে না, অথবা ওই যে হাত থেকে ফসকে যায় না, কারণ আপনার হাতে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে আপনি যে ইনস্ট্রুমেন্টগুলোকে প্রপারলি ইউজ করতে না পারেন তাহলে কিন্তু এটা অ্যাবিউজ হবে। সো এখন যেই কাজটা যেই সময় যেভাবে করা উচিত সেই কাজটা সেই সময় সেভাবে করতে না পারার কারণে কিন্তু অনেক ধরনের শক্তি, অপশক্তি, অনেক ধরনের বিষয়গুলো মাথা চাড়া দেওয়ার চেষ্টা করবে। আপনার হাতে তো সেই শক্তিটি নেই যে আপনি সেটাকে কন্ট্রোল করতে যাবেন। যেমন জাহিদ ভাই কিছু যেটা বলছিলেন যে হাসনাত আবদুল্লাহর পক্ষে ব্যারিকেড ভেড়ে ঢুকে যাওয়া সম্ভব হচ্ছে, হাসনাত আবদুল্লাহদের পক্ষে কিন্তু একটা মব ক্রিয়েট করে ফেলা খুব দ্রুত সম্ভব হয়ে যাচ্ছে। এই যে এক চোখা দু চোখা আচরণ যে বিষয়গুলো চলছে এগুলোকে কখনো কখনো আমার মনে হয় যে সরকার না পেরে করে ফেলতে হচ্ছে সরকারকে। কিন্তু একটা সরকার যদি আমার বাচ্চা খুব কান্নাকাটি করছে জন্য আমি তাকে যে যা চাচ্ছে তার হাতে সেটাই তুলে দিলে কিন্তু আলটিমেটলি আমি বাচ্চার ক্ষতি করব। আমাকে ভেবে চিন্তে দিতে হবে অভিভাবক হিসেবে যে আমার বাচ্চার জন্য কোনটা রাইট আর কোনটা রং। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।